আমি খালিদ, সাভার থেকে বলছি। আজ যে অভিজ্ঞতার কথা আপনাদের শোনাবো তার প্রত্যক্ষদর্শী এবং ভুক্তভোগী আমি নিজেই। ঘটনাটি স্টুডিওতে এসে বলা এই মুহূর্তে কঠিন, পড়ে শোনানোর জন্য অনুরোধ রইল। ঘটনাটি ঘটে ঢাকায় অবস্থিত 5 তারকা একটা হোটেলে। নিরাপত্তার স্বার্থে এবং অন্যদের ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখতে আমি এখানে বাকিদের ছদ্মনাম ব্যবহার করছি। আমি সেই হোটেলের একজন টাইটেনিয়াম মেম্বার, ফলে সেখানে নিয়মিত যাতায়াত এবং দীর্ঘ অবস্থানের সুবাদে কর্তৃপক্ষের সাথে আমার বেশ সুসম্পর্ক। আমি চাই না সে সম্পর্কে কোনো চির ধরুক বা ভুল বোঝাবুঝির সৃষ্টি হোক, তাই হোটেলের নামটি অপ্রকাশিতই রাখলাম। ভূমিকা না বাড়িয়ে আমি সরাসরি ঘটনার বিবরণে প্রবেশ করছি। টানা 3য় দিনের মতো ঘুম নেই। ফজরের আজান শুনে অনেক সময় পেরিয়ে গেছে, অথচ চোখের পাতা এক করা হয়নি। শীতের প্রকোপ ভালোভাবে অনুভূত হচ্ছে, শরীরে একটা অদ্ভুত ক্লান্তি। একটু চোখ বন্ধ করতে চেষ্টা করলাম, কিন্তু ঠিক তখনই ফোনে কল এলো আরিফ ভাইয়ের। বাইরে যাওয়ার ডাক পড়ল। ফ্রেশ হয়ে নাস্তা সেরে তাড়াহুড়ো করে চলে গেলাম ঢাকার একটি 5 তারকা হোটেলে, যেখানে আমার রুটিন অনুযায়ী নিয়মিত যাতায়াত। লবিতে বসেই ভাইয়ের সাথে মিটিং শুরু হলো। আমি পুলের কাছে পুল ক্যাফেতে বসে পড়লাম। পানির ঝিলমিল রিফ্লেকশনে সূর্যের আলো খেলে যাচ্ছে। সাদা চামড়ার একজন ভিনদেশী তরুণী সুইমিং করছে, আর অন্য পাশে একজন বাবা তার সন্তানকে সাঁতার শেখাচ্ছেন। শীতের রোদ পুলের পানিতে প্রতিফলিত হচ্ছে, তবে মনের মধ্যে কিছু অদ্ভুত ভাবনা বারবার ঘুরছিল আমার। কয়েকদিন ধরে এলোমেলো স্বপ্ন দেখছি, অদ্ভুত, ভয়ানক। কিছুতেই বুঝতে পারছিলাম না কেন এসব স্বপ্ন আসছে, তবে স্বপ্নগুলো আমাকে ক্লান্ত করে তুলছিল। হঠাৎ খালিদ ভাই আমার নাম ডেকে এক মুহূর্তের জন্য মনোযোগ ফিরিয়ে নিল ক্যাফের সেবক ছেলেটি। এখানে এলে নিয়মিতই আমার খোঁজ খবর নেয়। কেমন আছেন আপনি? হাসি মুখে জিজ্ঞেস করলো। তার হাসি দেখে মনটা ভালো হয়ে গেল। কিছু সময় তার সাথে গল্প করলাম। তারপর আরিফ ভাই এলে ক্লায়েন্টদের নিয়ে মিটিংয়ে বসলাম। মিটিং শেষ হতে হতে সন্ধ্যা হয়ে এলো। ক্লায়েন্টদের বিদায় দিয়ে আরিফ ভাইয়ের সাথে বসে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম আজ রাতে হোটেলেই থাকবো। 333 নাম্বার রুম দেয়া হলো আমাকে। রাতের খাবার শেষ করে আরিফ ভাইকে বিদায় দিয়ে রুমে ফিরলাম। শহরের ব্যস্ততা থেকে দূরে কোথাও মনের ভেতরে এক গভীর বিষণ্ণতা দানা বাঁধছিল। গান শুনতে শুনতে কখন যে ক্লান্তিতে চোখ জোড়া লেগে গিয়েছিল টের পায়নি। হঠাৎ গভীর রাতে ঘুমটা ভেঙে গেল। চোখ খুলতেই দেখি পুরো ঘর ঘুটঘুটে অন্ধকার, অথচ আমার স্পষ্ট মনে আছে আমি লাইট নেভাইনি। ভাবলাম হয়তো ঘুমের ঘোরে আমিই বন্ধ করেছি, কিন্তু শীতের রাতে এসি চললেও আমার শরীর ঘামে ভিজে একাকার হয়ে যাচ্ছিল। ঘুরতে তখন রাত 2টার বেশি। অন্ধকারেও আমি খুব স্পষ্টভাবে অনুভব করলাম এই ঘরে আমি একা নই, কেউ একজন অতি সন্নিকটে নিঃশ্বাস ফেলছে। মনের ভুল ভেবে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু সেই অস্তিত্বের উপস্থিতি যেন আরো প্রকট হয়ে উঠল। আমি এবার চোখ খুলে তাকালাম। জানালার পর্দার ফাঁক দিয়ে রাস্তার বিলবোর্ডের হালকা ঝাপসা আলো রুমে আসছিল। আমি না চাইতেই চোখে পড়ে গেল রুমে থাকা টেবিলের শেষ প্রান্তে টেবিল ল্যাম্পের পাশটা। অবিশ্বাস্য! আমি যদি জানতাম সেদিন আমি এমন এক অস্তিত্ব দেখব, কখনোই সেখানে থাকার সাহস দেখাতাম না। সেই অস্পষ্ট আলোয় টেবিলের কোনায় যা দেখলাম তার জন্য আমি প্রস্তুত ছিলাম না। একটি ছোট শিশু সেখানে বসে আছে। অবয়বটা অনেকটা বিদেশি শিশুদের মতো, কিন্তু দৃষ্টি ছিল বীভৎস। মনে হচ্ছিল কেউ একটি নির্জীব পুতুলকে প্রাণ দান করেছে। সে স্থির চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি ভয়ে চিৎকার করতে চাইলাম, দোয়া পড়ার চেষ্টা করলাম, কিন্তু মুখ দিয়ে একটি শব্দও বের হচ্ছিল না। মনে হচ্ছিল আমার কণ্ঠনালী কেউ চেপে ধরেছে। আতঙ্কে চোখ বন্ধ করে ফেললাম। কিছুক্ষণ পর যখন আবার তাকালাম, দেখলাম সেখানে কেউ নেই। শরীর কাঁপছিল। দ্রুত ডান দিক থেকে বাম দিকে ফিরে নাইট স্ট্যান্ডের লাইটটি চালাতে গেলাম। ঠিক সেই মুহূর্তে দেখলাম পাশের সাইড টেবিলের ওপর দাঁড়িয়ে আছে এক কুৎসিত অবয়ব, একটি মানুষের ছায়া মাত্র। এবার আমার বুঝতে বাকি রইল না যে খুব অশুভ কিছু আমার সাথে ঘটছে। মনে মনে সৃষ্টিকর্তাকে স্মরণ করতে লাগলাম।
দোয়া পড়লাম। এক মুহূর্তের ব্যবধানে সবকিছু স্বাভাবিক হয়ে গেল। প্রচন্ড তৃষ্ণায় এক নিঃশ্বাসে 1 বোতল পানি পান করলাম। প্যারানর্মাল বিষয়গুলো আমার কাছে নতুন নয়, কিন্তু এমন অভিজ্ঞতা আগে কখনো হয়নি। তারপরে সবকিছু ঠিকঠাক লাগছিল না। সবকিছু স্বপ্ন ছিল নাকি বাস্তব ভাবতে ভাবতে শুনলাম বাইরে এক রুম থেকে লন্ড্রি ম্যানের আওয়াজ আসছে। পর্দা সরিয়ে দেখলাম বেলা হয়ে গেছে, সূর্যের রশ্মি রুমে ঢুকেছে। ঘটনা এখানেই শেষ হলে পারত। ভেবে নিতাম হয়তো দেখার ভুল বা ডিপ্রেশনের কোনো কিছু কারণে এলোমেলো দেখে ফেলেছি। তবে ঘটনা এখানে শেষ হলো না। ফ্রেশ হয়ে নিলাম। হোটেল থেকে চেক আউট করে কিছু কাজ ছিল, সেগুলো নিয়ে ব্যস্ততায় সারাটা দিন খুব সাধারণভাবেই কাটালাম। সন্ধ্যায় দেখা হলো আরিফ ভাইয়ের সাথে। এই বিষয়টি আমি যখন ভাইয়ের সাথে শেয়ার করলাম, তিনি অনেক সময় নিয়ে আমার দিকে তাকিয়ে থেকে বললেন, 333 নম্বর রুম? হ্যাঁ, 333। বারবার একই প্রশ্ন করলো। প্রথমে বিরক্ত হলেও পরে বুঝলাম বিষয়টি স্বাভাবিক নয়। শেষ পর্যন্ত আরিফ ভাইয়ের কাছে শুনলাম আমাদের ছোট এক বোনের সাথেও 333 নাম্বার রুমে একই ধরনের ঘটনা ঘটেছে। সাথে সাথে তাকে আসতে বললাম। আরিফ ভাই সিনথিয়াকে ফোন দিয়ে জরুরিভাবে নিয়ে এলেন। যদিও এটি ছদ্মনাম, ঘটনা বলার স্বার্থে এই নামটি ব্যবহার করছি। ঘণ্টাখানেকের ভেতর সিনথিয়া এসে পৌঁছালো। ভাই, আরিফ ভাই যা বলল ফোনে তা কি সত্যি? খুব আগ্রহ এবং আতঙ্কিত চেহারা নিয়ে আমাকে জিজ্ঞেস করলো সিনথিয়া। ও, তোকে অলরেডি বলে দিয়েছে আরিফ? আমি প্রশ্ন করলাম সিনথিয়াকে। এরপর বললাম, হ্যাঁ, ঘটনা সত্য। আরিফের কাছে আমিও শুনলাম তুইও নাকি এই রুমে ছিলি একা। কি ঘটেছিল সেদিন বলতো? সিনথিয়া ফোনটা বের করে আমাকে বলল, ভাইয়া, ঘটনাটি আমি লিখে রেখেছিলাম, আপনাকে পাঠিয়েছি, পড়ে নেবেন। আমি এই ঘটনার মনে করতে চাই না। এরপর গল্প গুজব করে সবাইকে বিদায় দিয়ে সেদিন রাতে বাসায় ফিরে এলাম। রাতে মনে হলো, আচ্ছা, সিনথিয়ার সাথে কি ঘটেছিল সেটা জানতে ফোন বের করে পড়া শুরু করলাম। সিনথিয়া আমাকে যেভাবে লিখেছিল আমি সেভাবেই উপস্থাপন করছি। সিনথিয়ার ডায়েরি থেকে 21 ডিসেম্বর 2024। একটা দিনের শেষ আর রাতের অন্ধকারে যেন রহস্যের ছায়া নেমে এসেছিল। সেদিন হোটেলের 333 নাম্বার রুমে ছিলাম। অনেকবার এসেছি, কিন্তু কখনো এই ধরনের অদ্ভুত এবং রহস্যময় অভিজ্ঞতার সম্মুখীন হইনি। তবে সেদিন কিছু অস্বাভাবিক ঘটনার সূত্রপাত হয়। সকালবেলা হোটেলে পৌঁছানোর পর দিনের রুটিন মেনে কাজগুলো শেষ করলাম। মিটিংগুলো, ফোন কলগুলো সবকিছু শেষ করে যখন রাত 12টা বাজলো, তখন ক্লান্ত হয়ে পড়েছিলাম। চোখে প্রচন্ড ঘুম। একটু পরেই ঘুমের অস্বস্তি অনুভব করায় 12টা 24 ফোনের রিং শুনি। আমার এক আন্টি ফোন করেছে। ঘুমের মধ্যেই ফোন ধরলাম। সঙ্গত কারণেই বিরক্ত বোধ করলাম। কিছুটা বাধ্য হয়ে কথা বললাম, আর তারপর কলটি কেটে গেল। এবার আর ঘুম আসছিল না। এরপর এদিক সেদিক ফোন করতে লাগলাম। কথা বলতে বলতে 2টার দিকে ঘুম আসলো। আমি যখন ঘুমাই সবসময় রুমের লাইট বন্ধ করে ঘুমাই। অন্ধকার ছাড়া আমার ঘুম আসে না। আমি সোফা থেকে সোজা বিছানায় চলে যাই ঘুমাতে। তবে বেশি সময় আর ঘুমাতে পারলাম না। 3:30টার বেশি হবে রাত। তখন আমার ঘুম ভেঙে গেল। স্পষ্ট শুনছি আমার রুমের ওয়াশরুমে কেউ কাপড় ধুচ্ছে। মনে হচ্ছে কেউ কাপড় কাচ্ছে। থতমত খেয়ে গেলাম। এও কি সম্ভব? তখনও প্যারানর্মাল কিছু হতে পারে মাথায় আসেনি। প্রথমে আমি ভাবলাম যে আমার আশেপাশে হয়তো কোনো রুমে এরকম ঘটনা ঘটছে। তবে শব্দটা স্পষ্ট আমার রুম থেকেই আসছিল। উঠে ওয়াশরুমের দিকে যেতেই শব্দটা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। লাইট জ্বালিয়ে দেখলাম ওয়াশরুমের ফ্লোরে কিছুই নেই। এরপর ওয়াশরুম থেকে বের হয়ে লাইট অফ করে বিছানায় গেলাম। ভাবলাম ভুল শুনেছি। শুয়ে একাত ওকাত করছিলাম। এর মধ্যে ডান কাত হয়ে শুলাম। অনুভব করলাম আমার পাশেই কেউ একজন বাঁ কাত হয়ে শুয়ে আছে। আমি প্রথমে আতঙ্কিত হইনি। এমন ভুলভাল অনুভূতি এর আগেও হয়েছে। তবে এবার যখন ভালোভাবে খেয়াল করলাম, নিঃশ্বাস ফেললে যেমনটা অনুভূত হয় তেমন অনুভূতি হচ্ছিল। এবার একটু ভয় কাজ করা শুরু করলো। সাথে সাথে ঘুরেই দেখলাম 2টা চোখ বড় বড় আমার দিকে তাকিয়ে আছে। তবে আমার পাশে না, ঠিক
দরজার পাশে থাকা ওয়াশরুমের দরজার দিকে উঁকি দিয়ে প্রথমবার যখন এই অনুভূতি হলো, এটা যা ঘটছে সেটা যে বাস্তব, এটা আমি কল্পনাও করিনি। ভাবছি ভুল দেখেছি। আমি নিঃশ্বাস বন্ধ করে ফেললাম। আমি আবার ভাবলাম এটিও হতে পারে আমার পুরোটাই মনের ভ্রান্তি। কিন্তু অদ্ভুতভাবে আমার চোখ বন্ধ করে আমি আবার খুলতেই দেখলাম কোনো কিছুর উপস্থিতি নেই। রুমে শূন্যতা। ভয় আমাকে ঘিরে ধরলো। কিন্তু সেই সময়ে আমার ফোন হাতে নিয়ে সময় দেখলাম 3:46। আমি কি ভুল দেখলাম? মনে হলো কিছুতেই বিশ্বাস করতে পারছি না। কিছুক্ষণের জন্য মনে হয়েছিল যা দেখছি এক ধরনের বিভ্রম। তবে আমি ঘুমোতে চেষ্টা করলাম। তবুও মনে হচ্ছিল কিছু একটা ছিল যা আমাকে ঘিরে রেখেছিল। এক অদৃশ্য শক্তি যেন আমার পাশে বসে আমাকে দেখছিল। ঘুমের জন্য যখন আমি চোখ বন্ধ করলাম, সেই অদ্ভুত অনুভূতি আর গেল না। ভৌতিক গল্প শুনে আমি বড় হয়েছিলাম, তবে বিশ্বাস করতাম এই পৃথিবীতে ভূত প্রেত অশরীরী কিছুই নেই। তারপরও সেদিন আমি যে ভয়টা অনুভব করেছিলাম তা কাউকে বললে হয়তো সে বিশ্বাস করবে না। ওইটা হয়তো মনের ভুল ছিল, কিন্তু ওই রুমে যতটুকু সময় ছিলাম সেটা আমাকে এক অন্য দুনিয়ায় নিয়ে গিয়েছিল। লেখা দেখে বুঝলাম আমার আর সিনথিয়ার অভিজ্ঞতা হুবহু মিলে যাওয়ায় আমার সন্দেহ নিশ্চিত বিশ্বাসের রূপ নিয়েছে। মাঝে কয়েকটা দিন চলে গেল, ব্যস্ততা বাড়ল, হোটেলে মাঝে যাওয়া হয়নি অনেকটা সময়। হুট করে একদিন আরিফ ভাইয়ের সাথে হোটেলে একটা মিটিং অ্যাটেন্ড করতে যেতে হয়। মিটিং শেষ করতে করতে রাত প্রায় 11টার বেশি বেজে যায়। এদিকে সকাল 7টার ভেতর ঢাকার আরেকটি জায়গায় যেতে হবে। সবকিছু চিন্তা করে আমি আর আরিফ ভাই চিন্তা করলাম আজকে রাতে হোটেলেই থাকবো। দুজনে রুম বুক দেওয়ার জন্য রিসিপশনের দিকে এগোলাম। পৌঁছে দেখলাম আমাদের পরিচিত একটা লোক সেখানে রিসিপশনে আছেন, এখানকার পুরাতন স্টাফ। রেগুলার যাতায়াতের কারণে তার সাথেও ভালো সম্পর্ক গড়ে উঠেছে। সে রুম বুক দিতে এবং কার্ড রেডি করতে থাকে। এদিকে আরিফ বলে, আপনার সাথে কি আসলেই সেদিন ওই ঘটনাটা ঘটেছে? আমার কেন যেন বিশ্বাস হয় না এই জায়গার মতো একটা স্থানে এরকম ঘটনা ঘটতে পারে। আমি হাসি দিয়ে বলে উঠলাম, তাহলে আপনি একদিন থেকে দেখেন কি হয়, সেই অভিজ্ঞতা অর্জন করেন। আরিফ ভাই বলল, আচ্ছা এই রিসিপশনের এই লোকটাকে জিজ্ঞেস করি তো, তিনি এরকম কোনো ঘটনা শুনেছেন কিনা। এর মধ্যেই রুমের কার্ড নিয়ে আমাদের দিকে এগিয়ে আসলো রিসিপশনের লোকটা। আরিফ ভাই জিজ্ঞেস করলেন, আপনাদের এখানে 333 নম্বর রুমে কোনো প্যারানর্মাল ঘটনা ঘটেছে আগে পরে? লোকটা বললেন, না তো স্যার। কোনো সমস্যা হয়েছে স্যার? আরিফ ভাই জবাব দিতে যাবেন, তখন আমি বলে উঠলাম, না তেমন কিছু না। রিসিপশনের লোকটা এবার আমার দিকে একবার তাকাচ্ছেন, আবার পাশে থাকা তার কার্ডের দিকে তাকাচ্ছেন। আরিফ ভাই কার্ডটা হাতে নিয়ে দেখলেন 333 নম্বর রুমের কার্ড। আমাকেও দেখালেন। দেখার সাথে সাথে বুকের মধ্যে ঝিলিক দিয়ে উঠল। আরিফ ভাই কিছুটা চ্যালেঞ্জের সুরেই বললেন, চলেন তো আজ দেখি কি হয়। আমি মাথা নেড়ে সায় দিলাম। কথা বলার মতো শক্তি পাচ্ছিলাম না, কি বলবো সেটাও বুঝে উঠতে পারছিলাম না। আরিফের সাথে লিফটে উঠে সেকেন্ড ফ্লোরে গিয়ে রুমে প্রবেশ করলাম। কার্ড পাঞ্চ করতেই দরজা খুলে গেল। ভেতরে লাইট জ্বালালাম। রুমে ঢোকার পর থেকেই আমার শরীর ভারী হতে শুরু করলো। আমি সোফায় বসে হঠাৎ মনের অজান্তেই বলে উঠলাম, রুমে কেউ থেকে থাকলে আমাদের জানান, আমরা আপনার ক্ষতি করতে আসিনি। কেন এই কথাটা বললাম আমি নিজেও জানি না। কথাটা শেষ হওয়া মাত্রই ধপ করে রুমের লাইট নিভে গেল। ফোনের আলোতে দেখলাম আরিফ ভাই ভয়ে কুঁকড়ে আমার পাশে এসে দাঁড়িয়েছেন। 1 মিনিট পর লাইট ফিরে আসতে আমি বললাম, আপনারা কি চান আমরা চলে যাই? মুহূর্তের মধ্যে ড্রেসিং টেবিলের উপরে রাখা পানির বোতলটি ছিটকে গিয়ে সাইড টেবিলে পড়ল এবং আবার লাইট বন্ধ হয়ে গেল। আমরা আর এক মুহূর্ত দেরি না করে করিডোরে বেরিয়ে এলাম। দেখলাম করিডোরের সব লাইট জ্বলছে, শুধু আমাদের রুমটি অন্ধকারে ডুবে আছে। রুম সার্ভিসের এক কর্মীকে ডেকে লাইট চেক করালাম, কিন্তু সে কোনো ত্রুটি খুঁজে পেল না। আমরা কথা না বাড়িয়ে নিচে ফিরে যাই। আমাদের যিনি রুমটা বুক করে দিয়েছিলেন তাকে পুরো ঘটনা খুলে বলতেই অবাক হয়ে আমাদের দিকে তাকিয়ে থাকেন। এরপর বলেন, এই রুমটায় তেমন কোনো গেস্ট হয় না। বেশিরভাগ সময় নাইজেরিয়ার একটা গেস্ট এসে অনেক দিন করে থাকে, তার জন্য বেশিরভাগ সময় রুমটা বুকড থাকে। আপনাদের রুমটা পাল্টে দিচ্ছি স্যার, আর আমি বিষয়টা নিয়ে কথা বলবো। সেদিন রাতে সেখানে আমরা থাকি না, বাসায় ফিরে আসি। পরে হোটেলটিতে থাকা স্টাফদের কাছে শুনি এই ধরনের ঝামেলা মাঝে মধ্যেই হয়। তারাও অনেক কিছু দেখে, তাদের কাছ থেকেও অনেক কিছু শুনি।
আজ আর লম্বা করব না, অন্য একদিন সকল ঘটনা পাঠাবো। কিন্তু সেই রুম নাম্বার 333-এ অদৃশ্য কিছু ছিল। আমরা কি ভুল বুঝেছিলাম, নাকি পৃথিবীর কাছে কিছু রহস্য এমনও আছে যা উন্মোচিত হবে না? এখনো সেই রাতের স্মৃতি ফিরে আসলে মনে হয় সেটা কেবল আমার এক ভয়ের কল্পনা ছিল না, এটা ছিল সেই অদৃশ্য উপস্থিতি। কাউকে বললে কখনো বিশ্বাস করবে কিনা সেটা নিয়েও চিন্তা হয়। অভিজ্ঞতার 1 বছর পর এই ঘটনাটি আপনাকে পাঠালাম। জানি না সেই রুমের রহস্য কোনোদিন উন্মোচিত হবে কিনা, তবে সেই রাতের স্মৃতি আজও আমাকে শিহরিত করে। ভূত.com-এর জন্য অনেক শুভকামনা রইল। পরের বার অন্য কোনো অভিজ্ঞতার কথা লিখব। আসসালামু আলাইকুম। খালেদ মাহমুদ।